আজকের এই ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং টপিক সম্বন্ধে জানতে চলেছি। তার নাম হলো ইমিউনিটি। ইমিউনিটি কি জিনিস? যখন কোনো হোস্ট অথবা ইন্ডিভিজুয়াল কোনো মাইক্রো অর্গানিজম অথবা ফরেন সাবস্টেন্স এর এগেনস্টে একটা রেজিস্ট্যান্স শো করছে, তখন সেটাকে ইমিউনিটি হিসেবে জানবে। তাহলে ইমিউনিটির ডেফিনেশনে কয়েকটা মেন পয়েন্ট থাকছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে হোস্ট রেজিস্ট্যান্স শো করছে এগেনস্ট। 2 নম্বর পয়েন্ট বলছে এগেনস্ট মাইক্রো অর্গানিজম অথবা ফরেন সাবস্টেন্স। তখনই সেটাকে আমরা ইমিউনিটি হিসেবে জানব। ইমিউনিটি সিম্পলি মানে হচ্ছে ফ্রিডম ফ্রম ডিজিজেস, মানে রোগের থেকে মুক্তি। তার মানে কি, যখন কোনো হোস্ট কোনো মাইক্রো অর্গানিজম অথবা ফরেন সাবস্টেন্সের এগেনস্টে রেজিস্ট্যান্স শো করছে, তখন সেটা ইমিউনিটি হিসেবে পরিচিত। আর ইমিউনিটি সিম্পল মানে হচ্ছে কোনো রোগের থেকে মুক্তি। কোনো রোগ কোনো মানুষকে অথবা ইন্ডিভিজুয়ালকে ছুতে পারবে। ইমিউনিটিকে জেনারেলি দুভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে টাইপস। একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, অপরটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটি হচ্ছে বাই বার্থ একটা হোস্ট পজেস করে। কোনো হোস্ট যখন কোনো মাইক্রো অর্গানিজমের এগেনস্টে রেজিস্ট্যান্স বাই বার্থ পজেস করে, সেটাকে বলে হচ্ছে আমরা ইনেট ইমিউনিটি। আর অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে থ্রু আউট লাইফ এটা হচ্ছে অ্যাকোয়ার করে, মানে পুরো হোস্ট যখন বেঁচে রয়েছে জন্ম থেকে মৃত্যু অবধি থ্রু আউট লাইফ সে অল্প অল্প মাইক্রো অর্গানিজমের এগেনস্টে রেজিস্ট্যান্স শো করে। অ্যাচিভ থ্রু আউট লাইফ। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। একটা হচ্ছে বাই বার্থ পজেস করে, যেটা ইনেট ইমিউনিটি। আর অ্যাডাপটিভ ইমিউনিটি মানে হচ্ছে যখন থ্রু আউট লাইফ কোনো একটা ইন্ডিভিজুয়াল কোনো রেজিস্ট্যান্স শো করছে কোনো মাইক্রো অর্গানিজমের এগেনস্টে। আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র ইনেট ইমিউনিটি, তার প্রপার্টিস এবং তার মিডিয়েটরগুলো সম্বন্ধে জানার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক ইনেট ইমিউনিটি সম্বন্ধে জানা। ইনেট ইমিউনিটির কিছু প্রপার্টিস রয়েছে। কী কী প্রপার্টিস রয়েছে? ইনেট ইমিউনিটি অ্যাক্ট ইন মিনিট, মানে কয়েক মিনিটের মধ্যে কাজ করে। জেনারেলি কোনো প্যাথোজেন যখন হোস্টের বডিতে, এটা ধরো একটা হোস্টের সেল, এটা নিউক্লিয়াস, হোস্টের বডিতে কোনো একটা প্যাথোজেন ঢোকার চেষ্টা করে, তখন সবার প্রথমে ইনেট ইমিউনিটি রেজিস্ট্যান্স শো করে। বডির যে প্রথম রেজিস্ট্যান্সটা অ্যাক্টিভেট হয় সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি রেজিস্ট্যান্স, মানে এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। হিউম্যান ইমিউনিটির অথবা হোস্টের ইমিউনিটির ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এবং হোস্টের বডিতে যখন কোনো প্যাথোজেন ঢোকার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে সেই প্যাথোজেনের আক্রমণটাকে রোখার চেষ্টা করে। তার মানে কি, এটা 1 মিনিট, কয়েক মিনিটের মধ্যেই কাজ করে। সেকেন্ডলি কি জানতে হবে? সেকেন্ডলি বলছে ইনেট ইমিউনিটির অ্যাক্টিভেশনের জন্য কোনো প্যাথোজেনের প্রায়র কন্ট্যাক্ট টু হোস্টের দরকার হয় না। মানে প্যাথোজেন যদি হোস্টের বডিতে আগে ইনফেকশন না করে থাকে, তা সত্ত্বেও ইনেট ইমিউনিটি অ্যাক্টিভেট হবে, একটা রেজিস্ট্যান্স শো করবে। 3 নম্বর পয়েন্ট বলছে এর কোনো মেমোরি কম্পোনেন্টস থাকে না। চার নম্বর পয়েন্ট কি বলছে? ইনেট ইমিউনিটি খুব লিমিটেড সংখ্যক অ্যান্টিজেনের
এগেনস্টে ও অ্যাক্টিভ থাকে। কিছু কিছু অ্যান্টিজেনিক মলিকিউলস থাকে যেগুলো বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে সেম, সেগুলোকে বলা হয় মাইক্রো অর্গানিজম অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন বা মাইক্রোব অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, MAMP। সেই MAMP মলিকুলার এগেনস্টেই ইনেট ইমিউনিটি অ্যাক্টিভ থাকে এবং সেটা হাতে গোনা কয়েকটা মলিকিউলস। এই কারণে এর ডাইভার্সিটি প্রচণ্ড লিমিটেড, মানে অ্যান্টিজেন রিকগনিশন ডাইভার্সিটি খুবই লিমিটেড। অ্যান্টিজেন রিকগনিশন ডাইভার্সিটি লিমিটেড। অপরদিকে অ্যাডাপটিভ ইমিউনিটি যত ইচ্ছা যেমন কম্বিনেশনের অ্যান্টিজেন আসুক, সে সেই অ্যান্টিজেনকে রিকগনাইজ করে, সেই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি অথবা সেলুলার ইমিউনিটি তৈরি করতে পারে। যেখানে ইনেট ইমিউনিটি শুধুমাত্র রিপিটেড কয়েকটা অ্যান্টিজেনের এগেনস্টে অ্যাক্টিভ হয়। এই হচ্ছে মেন প্রপার্টিস। ইনেট ইমিউনিটির টাইপ এবার জানবো আমরা। ইনেট ইমিউনিটি জেনারেলি 3 ভাগে ভাগ করা হয়। সবার প্রথম হচ্ছে স্পিসিস ইমিউনিটি। স্পিসিস ইমিউনিটি মানে কি, কোনো একটা স্পিসিস যখন কোনো স্পেসিফিক মাইক্রো অর্গানিজমের এগেনস্টে রেজিস্ট্যান্স শো করে, তখন সেটাকে বলছি আমি ইনেট ইমিউনিটি। কারণ কোনো স্পিসিস কোনো স্পেসিফিক মাইক্রো অর্গানিজমের এগেনস্টে রেজিস্ট্যান্স শো করছে, তখন সেটাকে বলবো আমরা স্পিসিস ইমিউনিটি। তার এক্সাম্পল কি আছে, যেমন ফ্রগ ব্যাসিলাস অ্যানথ্রাসিক্সের এগেনস্টে রেজিস্ট্যান্স শো করে। এই কারণে ফ্রগ ব্যাসিলাস অ্যানথ্রাসিক্সের রোগ, যেটাকে বলে অ্যানথ্রাক্স, সেটা ফ্রগের মধ্যে হয় না। অপরদিকে টোডস, এটা অন্য এক রকমের প্রজাতির ব্যাঙ, যেটা ব্যাসিলাস অ্যানথ্রাসিক্সের এগেনস্টে সেন্সিটিভ হয়। এই কারণে টোডসের বডিতে ব্যাসিলাস অ্যানথ্রাসিক্স রোগ করতে পারে। এই হচ্ছে স্পিসিস ইমিউনিটির এক্সাম্পল। সেকেন্ড হচ্ছে রেশিয়াল ইমিউনিটি। রেশিয়াল ইমিউনিটি মানে কি, যখন কোনো স্পিসিসের মধ্যে স্পেসিফিক কিছু রেস বা স্পেসিফিক কিছু জাতিগোষ্ঠী ইমিউনিটি শো করছে, তখন সেটাকে বলবো আমরা রেশিয়াল ইমিউনিটি। যেমন কি আমেরিকান নিগ্রোরা টিউবারকুলোসিসের এগেনস্টে সেন্সিটিভ থাকে, হোয়ারাজ আমেরিকান হোয়াইট পার্সনালস টিউবারকুলোসিসের এগেনস্টে তুলনামূলক রেজিস্ট্যান্স শো করে। তারপরে কি জানবো, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। ইন্ডিভিজুয়াল ইমিউনিটি কি বলছে, যখন কোনো স্পেসিফিক স্পিসিসের স্পেসিফিক রেসের কোনো একজন ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল যখন কোনো মাইক্রো অর্গানিজমের এগেনস্টে রেজিস্ট্যান্স শো করছে, তখন সেটাকে আমরা বলবো ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। যেমন কোনো একটা পার্সন কোনো বিসিজি ভ্যাকসিন দ্বারা যদি ইমিউন হয়, বিসিজি ভ্যাকসিনের দ্বারা যদি বিসিজির এগেনস্টে ইমিউন হয়, তখন সেটা বলতে হবে ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। এবার আমরা জানবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মজার জিনিস, সেটা হচ্ছে ইনেট ইমিউনিটির মিডিয়েটরস কি। ইনেট ইমিউনিটির মিডিয়েটর অনেক রকমের আছে। সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল ব্যারিয়ার। অ্যানাটমিক্যাল ব্যারিয়ার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কিন আর সেকেন্ড হচ্ছে মিউকোজা। স্কিন কীভাবে কাজ করে, জেনারেলি স্কিন হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার হিসাবে কাজ করে। এইটা ধরো স্কিন, যার উপরে কেরাটিনের লেয়ার রয়েছে এবং অসংখ্য কেরাটিনের লেয়ার রয়েছে। এর মধ্যে প্যাথোজেন জেনারেলি ইনট্যাক্ট স্কিনে ইনভেট করে জেনারেলি প্যাথোজেন বডিতে আসতে পারে না। তাহলে সবার প্রথমে হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার। সেকেন্ড কি বলছে, স্কিনের মধ্যে অনেক লোমকূপ থাকে, অনেক গ্ল্যান্ডস থাকে, এরকম গ্ল্যান্ডস থাকে, যে গ্ল্যান্ডসগুলো একটা কেমিক্যাল রিলিজ করে, যেটাকে আমরা বলছি সিবাম। সেকেন্ড হচ্ছে সিক্রেশন অফ
সিবাম। সিবামের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি রয়েছে এবং এর মধ্যে ফ্যাটি অ্যাসিডস থাকে। এই ফ্যাটি অ্যাসিডগুলো ব্যাকটেরিয়াল প্রোটিনকে ডিনেচার করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির জন্য ব্যাকটেরিয়া মারা যায় জেনারেলি। এছাড়া স্কিনের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেটা হচ্ছে ইন্ট্রা এপিথেলিয়াল লিম্ফোসাইটস। এরকম স্কিনের ভেতরে অনেক ছোট্ট ছোট্ট লিম্ফোসাইটস থাকে, যেগুলো কোনো প্যাথোজেনের ইনভেডিং প্যাথোজেনকে অ্যাটাক করে ইনভেডিং প্যাথোজেনকে মেরে ফেলার চেষ্টা করে। তার মানে থার্ড পয়েন্ট হচ্ছে ইন্ট্রা এপিথেলিয়াল লিম্ফোসাইট। এই হলো স্কিন। তারপরে আমরা জানবো মিউকোসা মেমব্রেন। মিউকোসা কি করে? আমাদের বডিতে এরকম কলামনার সেলের লেয়ার থাকে, এরকম মিউকোসা মেমব্রেনে কলামনার সেলের এরকম লেয়ার থাকে। এই কলামনার সেলের লেয়ারগুলোর মধ্যে কিছু কিছু সেল রয়েছে যারা এরকম নিউক্লিয়াস থাকে, প্রতিটা সেলে নিউক্লিয়াস থাকে, এবং কিছু কিছু এরকম কলামনার সেলের মধ্যে সেল আছে যারা মিউকাস সিক্রেট করে, এরকমভাবে মিউকাস সিক্রেট করে। এই মিউকাসের মধ্যে কোনো প্যাথোজেন আসলে সেই প্যাথোজেনগুলো আটকে যায়, এই কারণে প্যাথোজেনগুলো বডি থেকে ওয়াশ আউট হয়ে বেরোতে পারে। তাহলে সবার প্রথমে মিউকাস মেমব্রেন কী করে? মিউকাস সিক্রেট করে। এই মিউকাসের মধ্যে প্যাথোজেন আটকে যায় এবং প্যাথোজেন ওয়াশ আউট হতে পারে এবং প্যাথোজেন ইনভেড করতে পারে না। সেকেন্ডলি, যে বাকি কলামনার সেলগুলো রয়েছে সেই কলামনার সেলের হেয়ার লাইক কিছু প্রজেকশনস থাকে, যাকে আমরা সিলিয়া বলি। সেই সিলিয়াগুলো একটা ইউনিফর্ম মুভমেন্টে সবসময় এই মিউকাসগুলোকে বাইরে বের করে দেয়। তাহলে সিলিয়ারি মুভমেন্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট। তাহলে মিউকাস মেমব্রেনের প্রথম যেভাবে কাজ করে সেটা হচ্ছে মিউকাস সিক্রেট করে, যার মধ্যে প্যাথোজেন আটকে যায়। সেকেন্ডলি, সিলিয়ারি মুভমেন্টের মধ্যে প্যাথোজেন আটকে থাকা মিউকাসগুলো বডি থেকে বের করে দিতে পারে। থার্ডলি কি? থার্ডলি, মিউকাস মেমব্রেনের ওপর অনেক সময় কিছু ব্যাকটেরিয়া বাসা বাঁধে। সেই ব্যাকটেরিয়াকে বলা হয় নর্মাল ফ্লোরা। এটা ধরো একটা মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেনের বিভিন্ন রকম সেল, সেই বিভিন্ন রকম সেলের ওপর এরকম ব্যাকটেরিয়া বাসা বাঁধে। একটা ব্যাকটেরিয়ার ছোট্ট চাদর তৈরি হয়, যেটাকে বলছি আমরা নর্মাল ফ্লোরা। এই নর্মাল ফ্লোরাগুলো কী করে? যখন কোনো প্যাথোজেন বডিতে প্রবেশ করার চেষ্টা করে, তখন এই প্যাথোজেনের সাথে নর্মাল ফ্লোরা নিউট্রিশন যেগুলো রয়েছে সেই নিউট্রিশনের জন্য কম্পিটিশন করে, যার জন্য প্যাথোজেনের গ্রোথ হতে পারে না, প্রথম জিনিস। আর তাছাড়া এই নর্মাল ফ্লোরাগুলো কিছু কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবস্টেন্স রিলিজ করে, যেগুলো এই প্যাথোজেনকে গ্রো করতে দেয় না। তাহলে এই তিনটে হলো মিউকাস মেমব্রেনের প্রপার্টিস। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে সবার প্রথমে রয়েছে একটা ফিজিক্যাল ব্যারিয়ার আর একটা রয়েছে কেমিক্যাল ব্যারিয়ার। যেটা ফিজিক্যাল ব্যারিয়ার, সেই ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে সবার প্রথমে রয়েছে বডি টেম্পারেচার। আমরা সবাই জানি আমাদের বডির টেম্পারেচার হচ্ছে 37°C। এই হিটেড টেম্পারেচারে অনেক ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না, এই কারণে আমাদের বডি অনেক ব্যাকটেরিয়া থেকে প্রোটেক্টেড থাকে। তারপরে হচ্ছে বডি পিএইচ। আমাদের বডি একটা পিএইচ লিমিটের মধ্যে বা একটা বাফার সিস্টেমের মধ্যে পিএইচটাকে মেনটেন করে রাখে, যেই পিএইচে অনেক ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। ফিজিওলজিক্যাল প্রপার্টিজের মধ্যে বা ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কেমিক্যাল ব্যারিয়ার। কেমিক্যাল ব্যারিয়ারগুলো বেশ ইন্টারেস্টিং। যেমন আমাদের চোখের জল বা টিয়ার্স, ওর মধ্যে লাইসোজাইমস থাকে, যেগুলো ব্যাকটেরিয়াল প্রোটিনকে ডিনেচার করে। স্যালাইভার ভেতরেও এনজাইমস থাকে, যেগুলো সেম ব্যাকটেরিয়াল প্রোটিনকে ডিনেচার করে। গ্যাস্ট্রিক জুস, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কিছু কিছু কম্পোনেন্টস রয়েছে। সবার প্রথমে গ্যাস্ট্রিক জুসের পিএইচ বা স্টমাক জুসের পিএইচ খুব কম থাকে, যার জন্য ব্যাকটেরিয়াল প্রোটিন কোয়াগুলেট করে যায়।
স্টমাক জুসের মধ্যে কিছু এনজাইমস থাকে, প্রোটিওলাইটিক এনজাইম, যেমন ট্রিপসিন। এই ট্রিপসিন এনজাইমগুলো ব্যাকটেরিয়াল বা প্যাথোজেনের প্রোটিনকে হাইড্রোলাইসিস করে। তারপরে কী কী রয়েছে? তারপরে রয়েছে বাইল সল্ট। বাইল সল্টের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনগুলোর সাথে ইন্টারফেয়ার করে এবং সেল মেমব্রেনগুলোকে ডিসলভ করে দেয়। ফ্যাটি অ্যাসিড রয়েছে। ফ্যাটি অ্যাসিড আগেই বলেছি, ব্যাকটেরিয়াল প্রোটিনকে ডিনেচার করে। আর কি কি রয়েছে? আর একটা বেশ মজার একটা কেমিক্যাল রয়েছে যার নাম হচ্ছে ল্যাক্টোফেরিন। ল্যাক্টোফেরিন একটু ইন্টারেস্টিং কাজ করে। ল্যাক্টোফেরিন হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা ফেরাস আয়ন চুরি করে, এফি আয়ন চুরি করে। এফি আয়নের সাথে বাইন্ড করার জন্য কোনো প্যাথোজেন যদি ফেরাস আয়ন চায় তখন সে ফেরাস আয়ন পায় না। আয়রনের অ্যাবসেন্সে প্যাথোজেনের মেটাবলিজম ডিসরাপ্ট হয়। এই কারণে প্যাথোজেনগুলো কলোনাইজেশন করতে পারে না। এই হলো ল্যাক্টোফেরিন। তাহলে হলো সবার প্রথমে আমরা জানলাম অ্যানাটমিক্যাল ব্যারিয়ার, তারপরে জানলাম ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। এরপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাগোসাইটস। ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে বিভিন্ন রকম প্যাথোজেনকে ডিসরাপ্ট করার চেষ্টা করে। প্রসেসটা কেমনভাবে হয়? মোনোসাইট, নিউট্রোফিল, ম্যাক্রোফাজেস, এগুলো হচ্ছে বিভিন্ন রকম ফ্যাগোসাইটসের উদাহরণ। ফ্যাগোসাইট অ্যামিবয়েড মোডিলিটি শো করে। এর অনেক সিউডোপোডিয়া রয়েছে। যখন কোনো প্যাথোজেনের সংস্পর্শে আসে তখন এই সিউডোপোডিয়াগুলো সেই প্যাথোজেনকে এনগালফ করার জন্য প্রসারিত হয়। কীভাবে প্রসারিত হয়? এই একটা প্যাথোজেন একটা ফ্যাগোসাইটের গায়ে অ্যাটাচড হয়েছে, তখন ফ্যাগোসাইটের সিউডোপোডিয়াগুলো এই প্যাথোজেনকে এরকমভাবে আবদ্ধ করার চেষ্টা করে, আবদ্ধ করে এটাকে এনগালফ করে ফেলে। এনগালফ করে ফ্যাগোসাইটের মধ্যে যখন প্যাথোজেনটা প্রবেশ করে, এরকম একটা ভ্যাকিউজের মধ্যে একটা প্যাথোজেন যখন থাকে তখন সেটাকে বলা হয় ফ্যাগোজোম। এই ফ্যাগোজোমের সাথে ফ্যাগোসাইটের মধ্যে থাকা লাইসোজোম, যার মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে, সেটা কম্বাইন্ড হয়। কম্বাইন্ড হয়ে ফ্যাগোলাইসোজোম নামের একটা ভ্যাকিউজ তৈরি করে। সেই ভ্যাকিউজের মধ্যে প্যাথোজেনের মধ্যে যত কম্পোনেন্টস থাকে সব কম্পোনেন্টস নষ্ট হয়ে যায় বা হাইড্রোলাইসিস হয়ে যায়। এইরকমভাবে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ফ্যাগোসাইটস ইনেট ইমিউনিটি ক্যারি করে এবং প্যাথোজেনকে ডিস্ট্রয় করে। এরপরে রয়েছে ন্যাচারাল কিলার সেল, এনকে সেল। এনকে সেল হলো একটা টাইপ অফ লিম্ফোসাইট। এই এনকে সেল কীভাবে কাজ করে? এরা জেনারেলি ভাইরাস ইনফেক্টেড সেল অথবা টিউমার সেলকে ডিস্ট্রয় করতে কাজ করে। এটা যেমন একটা টিউমার সেল যার নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও অনেক হাই, নিউক্লিয়াসটা অনেক বড় এবং নিউক্লিয়াসগুলোর মধ্যে ক্রোমাটিন প্যাটার্নগুলো অনেক ডাইভার্স থাকে, এরকমভাবে অনেক ডাইভার্স, অনেক ওপেন ক্রোমাটিন প্যাটার্ন থাকে। এটা একটা টিউমার সেল। সেই টিউমার সেলের সঙ্গে এনকে সেলগুলো বা ন্যাচারাল কিলার সেলগুলো এরকমভাবে অ্যাটাচড হয়। এটা ধরো একটা এনকে সেল, এনকে সেলের রিসেপ্টরের মাধ্যমে টিউমার সেলের সাথে অ্যাটাচড হয়, অথবা ভাইরাস ইনফেক্টেড সেলের সঙ্গে এনকে সেল অ্যাটাচড হয়। এনকে সেল অ্যাটাচড হয়ে এই দুটো সেলের সঙ্গে কিছু সাইটোকাইন্স রিলিজ করে। এই সাইটোকাইন্সগুলো এই দুটো সেলকে প্রোগ্রাম সেল ডেথের মধ্যে দিয়ে পরিচালনা করে, যার সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ। তাহলে ন্যাচারাল কিলার সেল এরকমভাবে অ্যাক্টিভেট হয় এবং এরকমভাবে সেল ডিস্ট্রাকশন করে। ভাইরাল ইনফেক্টেড সেল অ্যান্ড টিউমার সেলকে ন্যাচারাল কিলার সেল তার রিসেপ্টরের মাধ্যমে চিনতে পারে এবং চেনার মাধ্যমে তাদেরকে প্রোগ্রাম সেল ডেথ অথবা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মেরে ফেলে। তারপরে কিছু ইন্টারেস্টিং সেলের সম্বন্ধে জানবো, সেগুলো হচ্ছে রেয়ার টাইপ অফ লিম্ফোসাইট। আমরা জানি লিম্ফোসাইটস যেমন টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট জেনারেলি অ্যাডাপটিভ ইমিউনিটি পার্ট, বাট কিছু কিছু রেয়ার টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট আছে যেগুলো হচ্ছে ইনেট ইমিউনিটি পার্ট। যেমন হচ্ছে গামা ডেল্টা টি সেল, এর অপর নাম হচ্ছে ইন্ট্রা এপিথেলিয়াল সেল।
টি লিম্ফোসাইট, ইন্ট্রাএপিথেলিয়াল টি লিম্ফোসাইট অথবা গামা ডেল্টা টি সেল। এরা কি করে, এরা এপিথেলিয়ামের মধ্যে, যেটা আমি প্রথমেই বলেছিলাম স্কিন বলার সময়, স্কিনের এলিমেন্টস বলার সময়, ইন্ট্রা এপিথেলিয়াল সেলগুলো কি করে, এপিথেলিয়ামের মধ্যে এরা প্রেজেন্ট থেকে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস অথবা যে কোনো প্যাথোজেনের বা ফরেন সাবস্টেন্সের, ইনভেডিং ফরেন সাবস্টেন্স থেকে বডিকে রুখতে বা বাঁচাতে সাহায্য করে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে এনকে টি সেল। আগেরবার আমরা পড়েছিলাম এনকে সেল সম্বন্ধে, এটা হচ্ছে এনকে টি সেল। কিছুই না, এটা এনকে সেলের মধ্যে, বাট এদের মধ্যে টি সেল রিসেপ্টরও থাকে। এনকে সেলের মধ্যে জেনারেলি টি সেল রিসেপ্টর থাকে না, বাট এনকে টি সেলের মধ্যে টি সেল রিসেপ্টর থাকে। এনকে সেলগুলো মিউকোজাতে প্রেজেন্ট থাকে এবং ও এপিথেলিয়াল সেলের বা এপিথেলিয়ামের মধ্যে প্রেজেন্ট থাকে। তাহলে এপিথেলিয়ামের মধ্যে প্রেজেন্ট থাকে, মিউকোজার মধ্যে প্রেজেন্ট থাকে এবং লিম্ফয়েড অর্গানের মধ্যে প্রেজেন্ট থাকে এনকে সেল। তারপরে হচ্ছে B1 সেল। B1 সেল জেনারেলি পেরিটোনিয়াম ক্যাভিটির ভেতরে থাকে। আর কোথায় থাকে, আর থাকে এরা মিউকোজার মধ্যে। মানে দেখতে পাচ্ছ সাধারণত এই ধরনের রেয়ার সেলগুলো মিউকোজা অথবা স্কিন লেয়ার অথবা এপিথেলিয়ামের মধ্যে বেশি পাওয়া যাচ্ছে। এরপরে রয়েছে মার্জিনাল জোন বি সেল বা বি লিম্ফোসাইট। মার্জিনাল জোন বি সেল কি জিনিস এটা, এইটা স্প্লিনের মধ্যে কিছু লিম্ফয়েড ফলিকিউলস থাকে, এরকম লিম্ফয়েড ফলিকিউলস থাকে স্প্লিনের মধ্যে। সেই লিম্ফয়েড ফলিকিউলসের একদম মার্জিন অথবা এজের মধ্যে এই মার্জিনাল জোন বি সেলগুলো প্রেজেন্ট থাকে, এরকম মার্জিন বা এজের মধ্যে এরকম প্রেজেন্ট থাকে, এই কারণে এর নাম মার্জিনাল জোন বি লিম্ফোসাইট। এগুলো সব রেয়ার টাইপ অফ লিম্ফোসাইট যেগুলো ইনেট ইমিউনিটির পার্ট। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে মাস্ট সেল। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা সেল, এটা জেনারেলি হাইপার সেন্সিটিভিটির জন্য দায়ী। মাস্ট সেল হচ্ছে এমন একটা সেল যার মধ্যে হিউজ অ্যামাউন্টের বেসোফিলিক গ্র্যানিউলস থাকে। এই গ্র্যানিউলসের মধ্যে কিছু কিছু কেমিক্যাল কম্পোনেন্টস থাকে, তোমরা অনেকেই জানো, যেমন হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, সাইটোকাইনস আর প্রোটিওলাইটিক এনজাইম। হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন আর সাইটোকাইনস এই তিনটে ইনফ্লামেশন এর জন্য দায়ী। সেখানে প্রোটিওলাইটিক এনজাইমটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির জন্য দায়ী। মাস্ট সেল জেনারেলি দুরকমভাবে অ্যান্টিজেনকে রিসেপ্ট করে। কী কী প্রসেসে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, এক হচ্ছে মাস্ট সেলের মধ্যে দুরকম রিসেপ্টর থাকে, আইজিই রিসেপ্টর যেটা প্যাথোজেনকে ডিটেক্ট করতে পারে, অথবা টোল লাইক রিসেপ্টর। এই দুটোর মধ্যে একটার সাথে যখন প্যাথোজেন বাইন্ড করে বা ফরেন সাবস্টেন্স বাইন্ড করে, তখন মাস্ট সেল অ্যাক্টিভেট হয় এই সকল কেমিক্যাল রিলিজ করা শুরু করে। তার মধ্যে হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সাইটোকাইনস ইনফ্লামেশনের জন্য দায়ী এবং হাইপার সেন্সিটিভিটির জন্য দায়ী যদিও, এবং প্রোটিওলাইটিক এনজাইম অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির জন্য দায়ী। মাস্ট সেলের পরে যেটা জানবো সেটা হচ্ছে ডেনড্রাইটিস সেল। ডেনড্রাইটিক সেল খুব মজার একটা সেল। জেনারেলি এটা ইনেট এবং অ্যাডাপটিভ ইমিউনিটির একটা মিডিয়েটর হিসাবে কাজ করে। এর মেন কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস এবং সাইটোকাইন রিলিজ করে। এরা কি করে, এদের অনেক সিউডোপোডিয়া থাকে এরকম। এই সিউডোপোডিয়ার মাধ্যমে এরা প্যাথোজেনকে এনগালফ করে ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে, এবং প্যাথোজেনের অ্যান্টিজেনগুলোকে লিম্ফোসাইটের কাছে তুলে ধরে, টি হেল্পার সেলের কাছে তুলে ধরে। এটা যদিও ইনেট ইমিউনিটির একটা পার্ট, বাট এটা ইনেট ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটির মিডিয়েটর হিসেবে কাজ করে। এবার আমরা জানবো কমপ্লিমেন্ট সিস্টেমের সম্বন্ধে। কমপ্লিমেন্ট সিস্টেম কিছুই না, হিউম্যান প্লাজমা আর হিউম্যান সেরামের মধ্যে থাকা কিছু প্রোটিন যেগুলো ব্যাকটেরিয়ার প্রেজেন্সে অ্যাক্টিভেট হয়ে যায়, ব্যাকটেরিয়া অথবা কোনো প্যাথোজেনের প্রেজেন্সে অ্যাক্টিভেট হয়ে যায়। জেনারেলি ইনেট ইমিউনিটিতে কমপ্লিমেন্ট সিস্টেম দুরকমভাবে অ্যাক্টিভেট হয়, একটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ের মাধ্যমে, আর সেকেন্ড হচ্ছে ম্যানোজ বাইন্ডিং পাথওয়ের মাধ্যমে। অল্টারনেটিভ পাথওয়েতে কী হয়, ব্যাকটেরিয়ার সিক্রেটরি কিছু প্রোটিন থাকে যেটাকে বলে আমরা এন্ডোটক্সিন, সেই এন্ডোটক্সিনের মাধ্যমে অল্টারনেটিভ পাথওয়ে অ্যাক্টিভেট হয়। আর ব্যাকটেরিয়াল সারফেসে কিছু কার্বোহাইড্রেট ময়েটি থাকে,
যেটাকে বলা হয় ম্যানোজ। এই ম্যানোজ ময়েটির জন্য বা ম্যানোজ কম্পাউন্ড থাকার জন্য ম্যানোজ বাইন্ডিং পাথওয়ে অ্যাক্টিভেট হয়। কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার পরে তিনটে কাজ করে। একটা হচ্ছে অপশনাইজেশন, মানে কি এরা প্যাথোজেনের গায়ে কিছু ছোট ছোট হুক তৈরি করে, সেই হুকের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রসেসটা ত্বরান্বিত হয়, ফ্যাগোসাইটোসিসটা আরও ভালোভাবে হয়। সেকেন্ড হচ্ছে লাইসিস। সাইটোকাইন্স ম্যাক নামক কম্পোনেন্টস তৈরি করে, যার ফুল ফর্ম হচ্ছে মেমব্রেন অ্যাটাকস কমপ্লেক্স। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের মাধ্যমে এরা ব্যাকটেরিয়া অথবা অন্যান্য মাইক্রো অর্গানিজমের গায়ে ছোট ছোট ছিদ্র তৈরি করে, যার মধ্যে দিয়ে ব্যাকটেরিয়াল ইন্টারনাল কম্পোনেন্ট বাইরে বেরিয়ে আসে এবং ব্যাকটেরিয়াটা মরে যায়। 3 নম্বর হচ্ছে ইনফ্লামেশন। কমপ্লিমেন্ট সিস্টেম ইনফ্লামেশনের জন্যও দায়ী। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা জানবো ইনহেট ইমিউনিটি, সেটা হচ্ছে সাইটোকাইন্স। সাইটোকাইন্স হচ্ছে কিছু কেমিক্যাল সাবস্টেন্স, যেই কেমিক্যাল সাবস্টেন্সগুলো হলো ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, ইন্টারলিউকিন 12 আর ইন্টারলিউকিন 16। কী করে মনে রাখবো? 1 ইন্টারলিউকিন মনে থাকবে, 6-এর ডবল কত হয় 12, 8-এর ডবল কত হয় 16, এরকমভাবে আমরা মনে রাখবো। তারপরে রয়েছে ইন্টারফেরন আলফা বিটা। তারপরে রয়েছে টিউমার নেক্রোটিক ফ্যাক্টর TNF আলফা। তারপরে রয়েছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এই কথা সাইটোকাইন্স জেনারেলি ইনহেট ইমিউনিটি পার্ট। তাহলে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, 12 and 16, ইন্টারফেরন আলফা বিটা, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা আর ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এই কটা হচ্ছে সাইটোকাইন্স মেনলি ইনহেট ইমিউনিটি পার্ট হিসেবে কাজ করে। তারপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে APRs, মানে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট। লিভার জেনারেলি নর্মাল কনস্ট্যান্ট রেটে নর্মাল এনভায়রনমেন্টে কিছু প্রোটিন রিলিজ করে। যখন বডিতে কোনো সিভিয়ার ইনফেকশান বা সিভিয়ার ট্রমা হয়, তখন এই প্রোটিনগুলোর প্রোডাকশন হয় বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। যেই প্রোটিনগুলোর প্রোডাকশন সিভিয়ার ইনফেকশানে অথবা ইনফেকশানে বেড়ে যায় তাদের বলা হয় পজিটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট, আর যেই প্রোটিনগুলোর প্রোডাকশন এই ইনফেকশানে কমে যায় তাদের বলা হয় নেগেটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট। পজিটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্টগুলোর কিছু কিছু এক্সাম্পলস রয়েছে। তার মধ্যে সবার প্রথমে আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে CRP। তারপরে রয়েছে কিছু কিছু কোয়াগুলেশন ফ্যাক্টর যেমন ফাইব্রিনোজেন, যার জন্য ESR বেড়ে যায়। ভন উইলম্যান ফ্যাক্টর, সেরিউলোপ্লাজমিন, এটা হচ্ছে একটা মেটাল বাইন্ডিং প্রোটিন বা মেটাল বাইন্ডিং। এটা কিছুই না, এটা কপার মেটালের সাথে বাইন্ড করে যাতে করে কোনো মাইক্রো অর্গানিজম কপারকে এনগাল্ভ করতে না পারে এবং তাদের মেটাবলিজম ব্যাহত হয়। সেলুলোপ্লাজমিন বাদ দিয়ে আরও রয়েছে, যেমন হচ্ছে ম্যানোজ বাইন্ডিং প্রোটিন, তারপরে রয়েছে অ্যান্টি প্রোটিওলাইটিক এনজাইম যেমন ট্রিপসিনোজেনেস বা অ্যান্টিট্রিপসিন আলফা 1 অ্যান্টিট্রিপসিন। এগুলো সব এক একটা পজিটিভ সেন্স অথবা পজিটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্টের এক্সাম্পল। নেগেটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট তাহলে কী কী রয়েছে? অ্যালবুমিন, তারপরে হচ্ছে ট্রান্সফারিন আর অ্যান্টিথ্রম্বিন। এই হলো আজকের ইনহেট ইমিউনিটি ক্লাস। এর পরের দিন আমরা জানার চেষ্টা করবো ইনহেট ইমিউনিটির যে মিডিয়েটারগুলো রয়েছে তারা কীভাবে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে এবং ইনহেট ইমিউনিটির মেকানিজমটা কী, যেমন ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশনের প্রসেসটা কী, সেটা নেক্সট ভিডিওতে আমরা জানবো। আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে। থ্যাংক ইউ, গুড বাই।